ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তাহলে এখন আমরা আসছি, এতক্ষণ আমাদের সম্মানিত সদস্য কাসেম সাহেব দিলেন, আমার এই আঙ্কেল বক্তব্য দিলেন, এই আলোচনাতে আমরা এখন ঢুকছি, আসতেছি 5 নম্বর আলোচ্য সূচি, মসজিদে 2023-2024 অর্থ বছরের নিরীক্ষিত প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন। এটা আপনাদেরকে সবাইকে দেওয়া আছে, ইনারা দুজন বলে গেছেন, আরো কারো যদি বলতে থাকে বলেন। আমাদের সম্মানীয় অর্থ সম্পাদক মহোদয় আছেন, উনি সবকিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। এই 5 নম্বরে আলোচ্য সূচি কারো কিছু আর বলার আছে বলতে পারেন, বলে আসেন আপনি প্লিজ। দুজনে বলছেন, আবার উনি না, আমি বলছি বললে আমাদের বলতে শুনতে লিখতে সবকিছু সুবিধা হয়। আমাদের আসেন, তুমি বলেন। ঠিক আছে, আর কিছু হইতেন না। মাননীয় সভাপতি, কমিটির ডেডিকেটেড সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, বলবেন সালাম আলাইকুম। আমি শুধু সংক্ষিপ্ত আকারে অডিটের উপর শুধু কথা বলে আমি অন্য দিকে যাব না। প্রথম কথা হচ্ছে, অডিটর সাহেব ডিপ্রিসিয়েশন শিডিউল করছেন সব 10%, আর কয়েকটা আইটেমে 25-15%। এটা কি যুক্তি? আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত হয় নাই, কারণ সব অ্যাসেটের আয়ুষ্কাল 10% মানে 10 বছর, 10 বছর হতে পারে না। অর্ডিনারি অ্যাসেটের যেমন 10%, আবার কোনোটা 15-3-4 আইটেম ওনারা করছেন। আরেকটা হচ্ছে যে এটা 2024 সালে 23-24 অর্থ বছরের অডিট। তাহলে এই জিনিসটা আমরা ডিসেম্বরের ভিতর, why we cannot finalize this audit and then we call a meeting January, February, odd time. Why after 2 years? এটা আমার ভুল হইতে পারে, কিন্তু আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে এবং আমার এখানে পড়া থেকে। এখানে আরেকটা কথা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট। ওনারা কোথাও লেখেন নাই যে আমরা, ব্যাংকের নিয়ম হয়েছে আইদার অথরাইজ দিয়ে উনি ব্যাংক থেকে, কারণ বাংলাদেশে আমি নাম বলবো না, ছোটখাটো অনেক ঘটনা হয়ে যাইতেছে, কোটি টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা গায়ে। অডিটের ক্ষেত্রে এটা মানে কোনো জায়গায় বলেন না যে উই হ্যাভ অবটেইনড সার্টিফিকেট ফ্রম, আমাদের শুধু 2টি অ্যাকাউন্ট, মনে তো এটা বলবেন। আচ্ছা, ওনারা অ্যাসেট দেখাইছে নেট অ্যাসেট, কিন্তু নেট অ্যাসেট কি ডিপ্রিসিয়েশন? এটা এই অ্যাকাউন্টিং এর ক্যাশ আর অ্যাক্রুড, এই অ্যাক্রুড অ্যাকাউন্টিং এ এগুলো হয়, এটা ক্যাশ অ্যাকাউন্টিং। তাহলে আপনি এখানে গ্রস দেখাবেন, দেখানো হয়েছে নেট অ্যাসেট, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, নেট অ্যাসেট। তো আমি বলবো ব্যাংকের স্টেটমেন্ট গুলি এবং অন্যান্য বিষয়ে অ্যাসেট গুলি দেখানো হয়েছে, তবে এই অ্যাসেটটা সঠিক হইতে বলে এটা আপনাদের মধ্যে ঠিক করতে পারে, আমার তো ঠিক হয় না। তো অডিটের ব্যাপারে আমি এসব কথা বলে আমি শুধু অডিটের উপর বক্তব্য রাখলাম। এটা আপনারা মার্ক করবেন, আমার কোনো ভুল ত্রুটি হইলে আপনাদেরকে আমি সশ্রদ্ধা সালাম নিয়ে এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যথেষ্ট ধন্যবাদ সম্মানিত সদস্য সাহেব। এখন 5 নম্বরের জন্য কারো কিছু বলার আছে?
সম্মানিত অর্থমন্ত্রী সাহেব, আপনি দেখুন তথ্য একটু বলেন, আমি যাদের যার প্রশ্ন ছিল একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অডিট রিপোর্টটা সবার বইয়ের ভিতরে আছে, আপনারা সবাই দেখছেন। 2-3 জনের কিছু মতামত প্রকাশ করছে, সে ব্যাপারে আমার যতটুকু ধারণা আছে তাতে আমি বোঝাবার জন্য চেষ্টা করতেছি। বলতে হইলে ক্ষমা করবেন। কাশেম ভাই গত এজিএমও অবসর নিয়ে কথা বলছে, এই এজিএমও অবসর নিয়ে কথা বলছে। আমাদের সাবেক সভাপতি সাহেব তখন বলছিল যে ওইটা ঠিকই, যে অবশ্যই ক্যাশ থেকে বাদ যাবে না, সম্পদ থেকে বাদ যাবে, এটা করতে হবে। কিন্তু এখানে ক্যাশ থেকে এটা কিন্তু বাদ যায় নাই। ক্যাশ বলতে আমরা বুঝি প্রাপ্তি পরিশোধ হিসাব, প্রাপ্তি পরিশোধ হিসাব। এটা প্রভিডেন্ট লস হিসাব না, আয় ব্যয়ের হিসাব না। আয় ব্যয়ের হিসেবে যেটা আছে ব্যালেন্স শিট মিলাইতে গেলে এর অবশ্যই তাকে এখানে অ্যাড করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, অবশ্যই অ্যাড করতে। তারপরে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, আমার বলতে হবে, আমি একটু ভালো বক্তা না। নিরীক্ষা পদ্ধতি এটা আন্তর্জাতিক হিসাব স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়ে গেছে এবং এটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ ICAB দ্বারা গৃহীত। এই যে নোট যেগুলো দিচ্ছে এগুলো সব গৃহীত। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সাথে সাথে নোটগুলো পড়বেন, নোটগুলো পড়লে কি হবে। আর এখানে যেটা আছে আমার মনে হয় যে কাশেম ভাই এই উত্তরটা, আচ্ছা এটা গত সাবেক সভাপতি কাশেম ভাই গত এজিএম এর অবসর নিয়ে প্রশ্ন করাতে সে একটা কমিটি গঠন করে। কমিটিতে ছিল সবুজ সাহেব ছিল আর মোহাম্মদ আলী চৌধুরী সাহেব ছিল 10 নম্বরের ব্যাংকার। এই দুজন নিয়ে একটা কমিটি গঠন করে। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী যে প্রভিডেন্ট লসে অবশ্যই অবশ্যই থাকতে হবে, অবশ্যই না হলে নেট প্রফিট কত আসছে এটা বোঝা যাবে না এবং নেট প্রফিটটাই ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করে। ব্যালেন্স শিট মিলাবে না, কোনোদিন ব্যালেন্স শিট মিলানো যাবে না। হ্যাঁ, কোনোদিন ব্যালেন্স শিট মিলানো যাবে না। এই গেল সবুজ ভাই মানে সামান্য। আর সাহেব সাহেব খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, এগুলো চিন্তা করার মতো। সাহেব সাহেব বলছে ঠিক আছে। সাহেব সাহেব প্রথম এটা হলো এই যে পরিপক্ষ 1-এর ক, এটা অনেক আগের থেকে ইনস্টল করা আছে, অনেকে দেওয়া আছে। গত বছর থেকে এই জিনিসটা আমরা যেহেতু মসজিদের সম্পদ মূল্য ছাড়া আমরা স্থায়ী সম্পদের আওতায় নিয়ে আসছি, মূল্য ছাড়া। এখন এটা মূল্য যদি নির্ধারণ করা হয় তাহলে এই পর্যায়ে ইঞ্জিনিয়ার দিয়ে মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে এটা যেহেতু মসজিদের টাকা দিয়ে ক্রয় করছে এমন কোনো ডকুমেন্ট মসজিদের ফাইলপত্রতে নাই, কাজেই ওটার মূল্য নির্ধারণ করা হয় নাই। ওই জন্য মিনার এক ভদ্রলোক মিনার দান করছে আর জেনারেটর দান করছে মরুম হাসান মাহমুদ চৌধুরী সাহেব। এর মূল্যটা আমরা খুঁজে কোথাও পাই না। হ্যাঁ, লিফটেরটা আছে, কিছুটা আছে আমাদের আছে। তারপর একটা হইলো সবুল ভাই একটা কথা বলছে, ব্যাংকের কোনো নাম নাই। ব্যাংকে এখানে লেখা আছে পেজ নাম্বার 13-তে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বদ্রাঘাট শাখা কত টাকা আছে, অ্যাকাউন্ট নাম্বার কত টাকা আছে, এটা স্পষ্ট লেখা আছে। সোনালী ব্যাংক বদ্রাঘাট শাখা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, কত টাকা আছে এটাও লেখা আছে। হ্যাঁ, এটা কমপ্লিট আছে। আর সাহেব যে কতগুলো বলছে, আরেকটা বলছে সবুজ সাহেব যে কার্যনির্বাহী পরিষদ অবশ্যই নির্ধারণ করে না, এটা অডিটর তার স্ট্যান্ডার্ড অনুযায়ী অবশ্যই নির্ধারণ করে, সবুজ সাহেব বলে গেল যে কোনোটায় 25%, কোনোটা 20% অবশ্যই দেখাবে। কার্পেটে 25% অবশ্যই দেখানো গেছে, কার্পেট এইগুলো তো 25% দাম, এতে স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখাইছে, অবশ্যই দেখাইছে। তারপর আর একটা দেখাইছে 20%। আর অন্য যেগুলো আছে মোটামুটি এগুলো পূর্বের আগের বছরগুলোর সাথে মিলে গিয়েই অবশ্যই ধার্য করা হয়েছে। এখানে কার্যনির্বাহী পরিষদে কোনো হাত নাই যে অবশ্যই কমাবো বা বাড়াবার কোনো নাই। এবং এখানে যে
অবশ্যই বাদ দেওয়ার পরে যে স্থিতি যেটা আছে এইটাই ক্যাশ বুকে বা ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করছে, ব্যালেন্স শিটে দেখানো হয়েছে। সাহেব সাহেব আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হলো অডিটরের ব্যাপারে একটা কথা বলছে। অডিটর আমরা একটার আগে পেপারে দিয়েছিলাম অডিটর সম্পর্কে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে কোনো অডিটর রেসপন্স করেনি, কোনো অডিটর রেসপন্স করেনি। গত বছরের আগের বছর MM রহমান কোম্পানি দ্বারা আমরা অডিট করেছি, সেই অডিটরকে আমরা এই বছর অনুরোধ করছিলাম, সে সময় দিতে পারবে না। আর এত ছোট আমাদের বাজেট 700-7,500 টাকা বাজেট, এই টাকা দিয়ে তা অডিট করতে পারবে না। তারপরে কার্যনির্বাহী পরিষদের একটা সভায় এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইল। সিদ্ধান্ত হওয়ার পরে 13 নম্বর রোডে ওই FCA জনাব রিয়াজুল সাহেবের সহযোগিতায় আমরা এই রহমান মোস্তফা আলম অ্যান্ড কোম্পানিকে আগ্রাবাদ তার সাথে যোগাযোগ করিয়া এক প্রকার অনুরোধ করিয়া এখানে আইনে অডিট করা গেছে। এবং অডিটরের কাছে আমরা যেটা প্লেস করি সেটা হলো আমরা সব রকমের ভাউচার প্লেস করি, খরচা ভাউচার এবং প্রাপ্তি ভাউচার। ব্যাংক স্টেটমেন্ট প্রতি মাসে ব্যাংক স্টেটমেন্ট আমরা সাবমিট করি এবং প্রতি মাসে আমাদের কার্যনির্বাহী পরিষদের প্রাপ্তি পরিষদের হিসেব দেওয়া অ্যাপ্রুভ করা হয় কার্যনির্বাহী পরিষদের প্রতি মাসের। এটা আমরা অডিটরকে আমরা করি এবং তারা ক্যাশ বুক লেজার বুক দেখে তারপর তারা রিপোর্টটা নির্ধারণ করে। সেখানে এখানে কতগুলো নোট আছে, এখানে যে নোটগুলো লেখা আছে স্ট্যান্ডার্ড অনুযায়ী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী অডিটটা করা হয়। সাহেব আর একটা কথা খুব গুরুত্ব বলছে, এটা আমারও প্রশ্ন। চলতি উন্নয়ন কাজে ব্যয় 3,92,61,042। এই টাকাটা আমি অডিটরকে করছি গত 2014 থেকে এই টাকাটা এরকম ব্যালেন্স শিটে চলে আসতেছে 2014 থেকে। এর বিপরীতে কোথাও কোনো নাই, কোনো অ্যাসেটের উল্লেখ নাই, কিছু নাই। এটা 2014 থেকে ব্যালেন্স শিটে চলে আসছে। কাজে ব্যালেন্স শিটে যখন আসছে এটা বাদ দিলে আমার ব্যালেন্স শিট কোনোদিন মিলবে না। কাজে ওইভাবে প্রতি বছর এই টাকাটা টানতে হচ্ছে 2014 সাল থেকে। 14 সাল থেকে অডিট রিপোর্টে এই টাকাটা 3,92,00,000। সম্ভবত এটা অডিটের সাথে আলাপ করছেন, দীর্ঘ আলাপ ফলে সম্ভবত মসজিদ বিল্ডিং বা অন্যান্য কাজকর্ম যখন হয়েছে তখন প্রপারলি অ্যাকাউন্ট মেনটেন করে নাই, যার ফলে তখনকার দিনে অ্যাকাউন্ট মিলাইতে যাইয়া এই ধরনের কিছু একটা করে থাকতে পারে, কিন্তু এর কোনো ডকুমেন্ট নাই, এর কোনো ডকুমেন্ট মসজিদিতে নাই। এইটা সাহেব আর হলো আর এই বাংলা অডিট রিপোর্ট দেওয়া এবং কোটি লাখে অডিট রিপোর্ট দেওয়ার জন্য আমরা অডিটরকে বুঝাইতে হয়। অনেক অডিটর এটা রাজি হয় না, তাদের সফটওয়্যার ইংরেজিতে এবং এগুলা ফিগারগুলা বিলিয়নে ফিগার, সেটা আমাদের লাগবে বাংলা। এটা অনেক সময় এদের অনেক সময় লাগে, সময় লাগার পরে এরা বলতে না ভাই এটা করতে পারবো না। তাহলে এই অডিটরকে ওই যেটা বললাম 13 নম্বর রিজার্ভ সাহেবের অনুরোধে তাকে সেও টেলিফোন করছে, তার মোস্তফা আলম কোম্পানিকে আমরা অডিট করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট করি এবং সে 3-4 দিনের ভিতরে অডিটটা কমপ্লিট করে এবং ঈদের কারণে এটা ডিলে হয়। আমরা পাই বলি 15 তারিখ পাই, 15 তারিখ পাই। আর একটা হচ্ছে আমাদের তাসন ভাই বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ব্যয় অতিরিক্ত আয় দেখানো গেছে 3,97,755। এটা সম্পদের সাথে অ্যাড হয়ে গেছে, এটা সম্পদের সাথে অ্যাড হয়ে গেছে। এটা এখানে আছে আপনার 11 নম্বর পেজে আছে, 11 নম্বর পেজে আছে
সাথে সাথে আছে, নোট হিসেবে 6তে আছে কুপন আমদের। আচ্ছা, আরেকটা ছিল গত অডিট রিপোর্টে আমাদের স্থায়ী সম্পত্তির ওখানে উজুখানা কাম বহুতল ভবনের একটা হ্যাশ ছিল। উজুখানা কাম বহুতল ভবনের একটা হ্যাশ ছিল। সেখানে আগে টোটাল খরচা দেখানো হয়েছিল 1,47,45,985 টাকা। এই চলতি বছরে এখানে এক হয়েছে 7,75,175 টাকা। এই ফিগারটা সে স্থায়ী সম্পত্তি নেয় নাই। তার কথা হলো এইটা, যখন এই প্রজেক্টটা শেষ হবে তখন আমি এটা স্থায়ী সম্পত্তি নিয়ে যাব। এর আগে আমি এইভাবে করিয়া এটা এই করিয়া আমি ব্যালেন্স শিটে নিয়ে যাব। একটা ব্যালেন্স শিটে 1,15,21,160 টাকা ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করছে। এই সংক্ষিপ্তভাবে আমার জানা মতে এইসব আমি ই করলাম। এখানে টিকা গুদানের সাথে আপনারা একটু মিলিয়ে পড়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আর অডিটরের ব্যাপারে তো বললামই, পেপারে দিয়ে কিন্তু অডিটর পাওয়া খুব মুশকিল, কারণ এত ছোট অডিট এটা কেউ করতে চায় না। 7,000 টাকা একবার আমার পেপারে দিয়েছিলাম, পেপার দিয়ে কোনো রেসপন্স পাই নাই। পরে আমরা মোটামুটি একজনকে ধরিয়ে বান্ধে করতে হয়েছে। আচ্ছা, আর একটা হলো সবুরভাই যেটা বলছে 25%, 20% অবশ্যই এটা আমাদের কার্যনির্বাহী পরিষদের কোনো ব্যাপার না। এটা কার্পেটে 25% দেখা গেছে, 25% দেখা গেছে ওদের নিয়ে। আমার এখন এর সাথে আর একটা বলে যে অডিটর কেন থাকে না। অডিটর বড় অডিটেও কোম্পানি, লিমিটেড কোম্পানি অডিটেও অডিটরকে যদি না ডাকা হয় তাই অডিটর কখনো আসে না। সেটা বড় বড় অ্যাকাউন্টসে, বড় বড় এজিএমে অডিটর আসে। এখানে আমরা তাদেরকে আসার জন্য বলিও নাই, আর ইয়ে করে আমাদের এখানে আসে কিনে আমরা হয়তো সিডি দিয়ে ভবিষ্যতে আমরা দেখতে পারি যে আমাদের এজি হতে পারি, আপনাদের প্রতিনিধি একজন পাঠান অডিট রিপোর্টকে সাধারণ সদস্যদের মধ্যে বুঝিয়ে যাওয়ার জন্য। এটা আমরা করতে পারি। সাধারণ সাহেব এই যে একটু নোট করবেন খালি, যে আগামীতে আমরা এইরকম একটা এদেরকে সিটি দিয়ে অনুরোধ করতে পারি। হ্যাঁ, এতটুকু আমার বলা আছে। এখন আপনারা এখানে দেখেন আমার হিসাব যেটা আছে সেটা হলো এখানে দুইটা হিসাব আছে। একটা আছে আয় ও ব্যয় হিসাব, আর একটা আছে প্রাপ্তি ও প্রদান হিসাব। আমরা যেটা মেনটেন করি ক্যাশ বুক, বাউচার বুক ইত্যাদিতে প্রাপ্তি ও প্রদান হিসাব, এইটার সাথে আমার ক্যাশের সাথে সম্পর্কিত। যদি ক্যাশ কমে থাকে আমার এখানে ক্যাশ কমে গেলে এখানে ধরা পড়বে যে আমার কত টাকা ক্যাশ এখানে কমবে। এখানে আছে হাতে নগদ এত টাকা, 1,668 টাকা, সেটিং হ্যান্ড নাই, ব্যাংকে জমা কত আছে এইভাবে আছে। এখান থেকে কোনো টাকা কমে নাই, কাজে আমার ক্যাশ থেকে কোনো অবসর বাদ যায় নাই। এটা মোর দ্যান 100% শিওর। কোথা থেকে গেল অবশ্যইটা? অবশ্যই গেলে প্রফিট অ্যান্ড লসের যেটা প্রফিট হয়েছে তার থেকে তার খরচার দিকে অবশ্যইটা যোগ করা হয়েছে। এর মানে ব্যয় খাত ওটা কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ওখানে আছে। হ্যাঁ, না না আমরা লেখে না, ঠিক আছে। আয় ও ব্যয় হিসাব এটা। হ্যাঁ, আয় ও ব্যয় হিসাব। হ্যাঁ, কোনটা বলেন বলেন আপনি। আপনারা অবশ্যই হ্যাঁ, এখন আপনি আরেকটু আসেন, ওই যে 20 নম্বরে আসেন, 20 পৃষ্ঠে আসেন, ওখানে 14 বছরে তো একদম টপে দেখেন 14 বছরে এই মসজিদে মোটায় 68,20,000 টাকা ঠিক আছে। এবং 14 বছরের মধ্যে হয় 66,32,000। এই 66,32,000 মধ্যে এই 24 লক্ষ এগুলো ব্যয় আছে। আপনি যোগ করে দেখেন। তো এখন আমার কথা হচ্ছে ব্যয় থেকে আমি তো কর্তৃপক্ষকে ব্যয় করি নাই,
এখন একবার আপনারা বলতেছেন প্রফিটের লস অ্যাকাউন্ট থেকে যাবে, একটা বলতেছে আইএল থেকে যাবে, ঘটনাটা তো আমার কাছে পরিষ্কার নয়। এটাই আয়ও দেখানো হয়েছে মনে হয়। তারপরে বলা হয়েছে, এখানে বলা হয়েছে বর্তমান বছরে মোট এত টাকা অপচয় করা হয়েছে এবং ইহা আয়ও ব্যয় হিসেবে দেখানো হয়েছে। নিশ্চয়ই এটা আয়ও দেখানো হয়েছে। দেখুন তো না, দেখুন তো একটু আয় দেখানো হয়েছে। রিপোর্টে বলতেছে আয়ও ব্যয় হিসেবে ওই যে মানে ব্যালেন্স কালার মধ্যে তোমরা দেখতে পাবে না, আয়ও ওনা তো বলতেছে আয়ও ব্যয় হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা বলা হয়েছে তো ডিউরিং দ্য ইয়ারে 68,30,309 টাকা এটা রিসিভ হয়েছে বা আয় হয়েছে? আয় হয়েছে 68,30,900। প্রফিটের লসে ব্যয় দেখানো হয়েছে। হ্যাঁ আমি তো লিখি না, অডিটর লেখছে। হ্যাঁ একটা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ উনি অর্থ দিবে না, উনি অডিটরকে বলছিলাম, ওনাদেরকে বলছিলাম ওরা বিতর্কে না গিয়ে এত আয় এত হবে কথা না বললে তো আর আমরা তো বলে আসছি না না না, এটা তো বলে আসছেন তো ঠিকই আছে। আমরা আয় আছে তো হ্যাঁ এই আয় আছে, ব্যয় আছে 62,32,000। আয়ও আছে, আর অবস্থাও আছে, ঠিক আছে, এটা আয়ও আছে ব্যয়ও আছে, ব্যয় আছে। এটা ব্যালেন্স করছে এখন। হ্যাঁ এখন তাদের নোটে লেখছে এবং ওই টাকাটাই ব্যালেন্স শিটে চলে আসছে। হ্যাঁ তো এই হলো আমার মোটামুটি একটা ধারণা দিতে পারছি। এখন বাকিটা হ্যাঁ আপনাদের কিছু জানার আছে এই সম্বন্ধে সামান্য? আচ্ছা সেক্রেটারি সব কিছু বলবো দেখুন। তাহলে এখন তো আপনারা ক্লিয়ার হয়েছেন কাসেম স্যার, সম্মানিত সদস্য, তাহলে এটা আমরা অনুমোদন করে নিচ্ছি। আমাদের ইতিমধ্যে আমাদের সিডিএ থেকে একজন প্রতিনিধি আসছেন, জনাব আবু এনাম মোস্তফা সাহেব। ওনাকে আমাদের পরিষদ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি আজকে রোজাও রেখেছেন, তারপরে উনি আমাদের এই সিডিআর আগেও এসছেন, আমাদেরকে অনেক সহযোগিতা করছেন। আমাদের আজকে এই সংসদ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম চৌধুরী মোহাম্মদ আবু এনাম মঞ্জু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র স্টেট অফিসার আমি। আমার সম্ভবত আজকে আপনাদের সাথে শেষ দেখা হবে, কারণ আমার 31শে জুলাই রিটায়ারমেন্ট আছে। এরপরে হয়তো অন্য কোনো প্রতিনিধি আসবে। মূলত আপনাদের প্রতিনিধি হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব। সচিবটা হচ্ছে চাকমা, বীরেন্দ্র চাকমা। তো উনি মুসলমানের এই প্রোগ্রামে আসে না, সে কারণে আমাকে ওনার পক্ষ হয়ে এখানে পাঠিয়েছেন। আমি আপনাদের এখানে আজকে সবাই এসেছি, আপনারা আমাদের যদি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমাদের এখন 6 নম্বর আলোচ্য সূচিতে আসছি। 2026-2028 কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন গঠন। আমি আপনাদেরকে একটু বলি, আমাদের 11তম কার্যনির্বাহী সভায় আগের নিয়ম অনুযায়ী আমরা 5 জনের নাম এখানে প্রস্তাবনা করছি। তার মধ্যে একজন এক ব্লকের এটা আমরা ফিক্স থাকে, 2 জন আমাদের বি ব্লক থেকে নিতে হবে। তো তন্মধ্যে আমি নামগুলো বলছি। জনাব প্রফেসর আতাল করিম চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার, জনাব লুৎফুল করিম সোহেল নির্বাচন কমিশনার, জনাব শফিকুল ইসলাম নির্বাচন কমিশনার, কাজী জামিল আহমেদ নির্বাচন কমিশনার, এটিএম ফেরদৌস নির্বাচন কমিশনার। এর বাইরে যদি আপনারা নিতে চান নিতে পারবেন। এখন এটার উপর আমাদের সম্মানিত সদস্য ডাক্তার শফিল আহমেদ সাহেব কিছু বলতে চাচ্ছেন, আমি ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য রাখার জন্য। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আল্লাহর মসজিদে, সেটা হচ্ছে আল কোরআনের বাণীর আলোকে। এটা আমাদের সংবিধান, এটা আমাদের জীবন পথের
পাথেয়। সুতরাং সেই পবিত্র কোরআনে সূরা হাশর থেকে আমি বলে আমার বক্তব্য শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এটার অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং এটা বলা হচ্ছে যে আল্লাহ বলছেন, আল্লাহ সবকিছুর খবর রাখেন, আমাদের মনের এবং বাইরে। পরবর্তীতে মাঝখানে আমি একটু গ্যাপ দিয়ে বলি, সেটা হচ্ছে একই সূরার মধ্যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এটার অর্থ হচ্ছে যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে ওই সমান হতে পারে না। এই কোরআনকে যদি আল্লাহ বলছেন যে আমি পাহাড়ে নাজিল করতাম, তাহলে পাহাড় কিন্তু ইবাদতে মুশগিল থাকবে। সুতরাং আল্লাহ আমাদের দিলের খবর রাখেন, আমাদের যা বলি তার খবর রাখেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমানরা অনেক কিছু কোরআনের অনুসরণ করি না। আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশনা, রসুলের দেওয়া যে পথ, এটাকে আমরা অনেকে আমরা না জেনে বা জেনে বুঝি না। যে কথাটা নিয়ে বলার জন্য আমি শুরু করছি, সেটা হচ্ছে আমরা সবাই মসজিদের ঘর আল্লাহ সংরক্ষণ করবেন, এটা আল্লাহর কমিটমেন্ট। এটা মানে আল্লাহর ঘরের একটা নমুনা। সুতরাং এমন কাজ আমরা যারা মিলে কাজ করি, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি, এখানে দলাদলির কিছু নাই। আমরা যদি ভালো কাজ করি তাহলে সেটা যেমন পুরস্কার ভালো, আমরা যদি মন্দ কাজ করে থাকি সেটারও কিন্তু পরিণাম আল্লাহ বলে দিয়েছেন। যেমন ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা ভালো কাজের অনুপরমাণু কল্পনা করা যায় না। অনুপরমাণু মানে যেখানে ইঞ্জিনিয়ার মোটামুটি সাহেব আছে, দেখা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, সেরকম হিসাব হবে। ঠিক প্রত্যেক মন্দ কাজেরও হিসাব, অনুপরমাণু হিসাব আমাদেরকে দিতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পরকাল, এটা সংক্ষিপ্ত সময়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা সবাই মিলে এই মসজিদের অতীতে যারা কাজ করে গেছেন, যারা নাই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সুন্দর একটা মসজিদ। তো এই মসজিদের যে আমাদের এখানে যে সিডিএর সম্মানিত সদস্য, আমার অত্যন্ত আপনজন, উনি অনেক কিছু জানে। আশা করি ওনার কাছ থেকে আমি বক্তব্য আশা করব। কারণ আমরা আমাদের আপনারা জানেন সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত পরিশ্রম করেন এবং কমিটি অত্যন্ত পরিশ্রম করে সুন্দরভাবে নামাজ এবং অন্যান্য ইবাদত করার জন্য আঞ্জাম দিয়ে থাকেন। আল্লাহ তাদের সেই পরিশ্রমকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা জানেন অনেক কিছু আপনাদের জানা উচিত, অনেক কিছু আপনাদের জানা নাই, তা না হলে পরিষ্কার হবে না বিষয়টা। সেই জন্য আমি কিছু কথা জানানো উচিত। যেহেতু আমি আমাদের সম্মানিত আলাউদ্দিন সাহেব এবং যে কমিটির সমন্বয়ে আমরা সিডিএ চেয়ারম্যান সাহেব আমার একসাথে পড়াশোনা করছেন, আমার বন্ধু, ওনাদের আহ্বানে সারা দিয়ে আমরা কয়েকবার গিয়েছি সিডিএতে অনুদানের জন্য এবং অন্যান্য বিষয় নিয়ে। যে বিষয়টা সবার জানা উচিত সেটা হচ্ছে আমরা কোনো কিছু লুকানো উচিত না। কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে সেই জন্য আমাদেরকে দায়ী হতে পারে। আমরা চাই না আমাদের কোনো ভাই বিপদে পড়ুক, হাসের দিন প্রশ্নের সম্মুখীন। দুনিয়াতে প্রশ্ন উত্তর দিয়ে সমাধান করা যায়, কিন্তু সেই কিয়ামতের দিন করা যাবে না। সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে সিডিএর নিয়ম অনুযায়ী আমাদের মসজিদ পরিচালনা হয় নাই। এটা উত্তরটা ওনার কাছে আপনারা জানতে পারবেন, কমিটি অনেকে জানে। তা আমরা গিয়ে আলোচনা করে আমরা যে কথাগুলো শুনেছি সিডিএ নিয়ম অনুযায়ী, সিডিএ আমাদের কল্যাণ সমিতিকে এই মসজিদের জায়গাটা লিজ দিচ্ছেন, যেরকম আমাদের সবাইকে লিজ দিচ্ছেন শর্ত সাপেক্ষে। কিন্তু যেহেতু প্রথম এ ব্লক, তারপরে বি ব্লক, যেটাই হোক না কেন, এই মসজিদ কিন্তু চান্দগাঁও আবাসিক এলাকা মসজিদ হিসেবে পরিগণিত সিডিএর স্ট্রাকচারের মধ্যে। এবং ইতিমধ্যে কয়েকটা বোর্ড সভা হয়েছে, সেই বোর্ড সভায় কিছু সিদ্ধান্ত এবং কিছু পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শগুলো মানা উচিত, যেই জন্য আমি নির্বাচন প্রসঙ্গে কথাগুলো বলতে আসছি। সেটা হচ্ছে সিডিএ মসজিদের আমরা যে নকশাগুলি দেখছেন, এই যে আমরা উজুখানা যেটা বলছি, অনেকে জানেন আমরা গিয়ে দেখে আসছি। এই কোনো জায়গায় সিডিএর এলাকায় উনি আমার মনে ভালো জানবে দীর্ঘদিনের, যে কোনো নকশা বিহীন কোনো দালান করা যায় না। এই উজুখানার জন্য ওনারা যেভাবে হোক সংবাদ পেয়ে ওনারা লোক পাঠিয়ে আমার সামনে আমি বসাছিলাম, চেয়ারম্যান সাহেব বলে যে 5 লাখ টাকা জরিমানা করেন। আমি বলি যে এটা মসজিদে ব্যাপার, এটা জরিমানা না করে ওনাদেরকে একটু পরামর্শ দিলে বেটার। ওনারা জরিমানা করেন। আর এইখানে যদি আমরা কোনো নকশা করি তাহলে অবশ্যই প্রথম যেটা প্রয়োজন, রেজিস্ট্রি নিতে হবে। উনি ব্যাখ্যাটা দিবেন, রেজিস্ট্রি ছাড়া নকশা দিবেন না। নকশা না হলে এটা বেআইনি হবে।
তো এখন রেজিস্ট্রি নিতে গেলে মসজিদ কমিটিকে কিন্তু রেজিস্ট্রি দেবে না, এটা আপনারা সবাই অবগত থাকা উচিত। ওনারা সিডিএর বক্তব্যই আমি তুলে ধরছি, মসজিদ কমিটি হচ্ছে মসজিদ পরিচালনার জন্য, এবং এই মসজিদ কমিটি যেটা নিয়ে আমরা এই নির্বাচন কমিশন গঠন করব, সেটাতে পরে বুঝতে পারবেন। মসজিদ কমিটি সিডিএর ভাষ্য অনুযায়ী পরিষ্কার বলা আছে, এটা হলো সিডিএর 1 নম্বর প্রতিনিধি থাকতে হবে, যেটা দীর্ঘদিন ছিল না। এটা ওনারা খুবই মনক্ষুণ্ণ, চাকমা বলেন যাই বলেন না কেন, যেমন উনি আসছেন না, চাকমা ছাড়া ওনার প্রতিনিধি আসতে পারে, যে আজকে আসছে, অনেকদিন আসেন নাই। দ্বিতীয়ত, যে নির্বাচন কমিটি হওয়ার পরে একটা চিঠি দিতে হয়, পত্রিকা দিতে হয়, যেগুলো আমাদের সবার সামনে ওনার জিজ্ঞাসা করছেন। তো হয়তো আমাদের অজ্ঞাতার কারণে যে, সুতরাং আমরা যে ভুল হয়ে গেছে সেই ভুলটা পরিশুদ্ধ করতে পারবো না, আমাদের সামনে যাতে ভুল না হয় এই জন্য পরামর্শগুলি দেওয়া। সিডিএর বক্তব্য হচ্ছে মসজিদ কমিটিকে কোনো নকশা দেবে না, রেজিস্ট্রি দিবে না। সুতরাং কি করতে হবে, সিডিএর রুলের মধ্যে যদি আমরা রেজিস্ট্রি নিতে চাই তাহলে ওনাদের পরিষ্কার কথা কল্যাণ সমিতিকে দিবে, কল্যাণ সমিতি, কারণ এখানে দুইটা সমিতি, একটা এ ব্লক বি ব্লক। কিভাবে করবেন এটা অতীতে আমাদের মরহুম হাসান মাহমুদ সাহেব অনেক পরিশ্রম করে উনি একটা সমাধানে আসছিলেন, যেটা আপনারা যদি কবি থাকে ভালো হতো। কারণ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাহেবের একটা মামলা ছিল, সেটা অনেক জীবদ্দশায় এই মামলাটা শর্ত সাপেক্ষে সমাধান করে গেছে, এটা অনেক মুরব্বীরা জানে। যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যদি ভবিষ্যতে কোনো নকশা করতে চাই তাহলে রেজিস্ট্রি লাগবে, রেজিস্ট্রি না দিলে কিন্তু নকশা করা যাবে না। এখনো এই কাজটা, মসজিদের ওজুখানা কাজটা বোধহয় স্থগিত আছে, আমি আলাউদ্দিন সাহেব ভালো বলবেন, কেন ওনারা প্রতিনিধি পাঠায় এটা বলছেন যে নকশা দেখানোর জন্য। সেই জন্য আমরা যদি ভবিষ্যতে কোনো উন্নয়ন কাজ করি, সেটা যদি ড্যামেজ করে, হয়তো মসজিদের জন্য করে না, তাহলে এই ড্রাইভার এই টাকাগুলো যারা অনুদান, তারা তো আমাদেরকে হাসরের দিন ছাড়বে না যে আমাদের ভুলের কারণে ভেঙে দিল। তাহলে প্রথম কথা হচ্ছে রেজিস্ট্রি, তারপরে নকশার আবেদন, আমরা ভবিষ্যৎ যদি উন্নয়ন কাজ করতে চাই। সেই জন্য আমি অনুরোধ জানাবো, আপনারা এস পার সিডিএর রুল অনুযায়ী নির্বাচন পরিচালনা করবেন, এবং সেই মসজিদ কমিটিটা অবশ্যই জেলা পরিষদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তারপরে এটা বৈধ হবে। সেখানে বলা আছে, কি বলা আছে আমার মনে অবহেলা সাহেব বলবেন, তাহলে আপনারা পরিষ্কার হতে পারবেন, যেহেতু উনি সিডিএর মানুষ। সেই জন্য এই বিষয়গুলো সিডিএর রুলস অনুযায়ী যদি আমরা না চলি, ভবিষ্যতে আমরা ক্ষতির সম্মুখীন হব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব ডাক্তার শফির আলম সাহেব। এই বিষয়ে আসলে আমি অবগত ছিলাম না পুরানো থেকে। এখানে আমাদের সবার শ্রদ্ধাভাজন সাবেক সভাপতি মহোদয় আছেন, উনি একদম এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত ছিলেন। আমি আমার সভাপতি মহোদয়কে অনুরোধ করছি আমাদের এই ব্যাপারে একটু ক্লিয়ার স্পষ্টভাবে কিছু বলার জন্য। একটু ক্লিয়ার করে দিলাম আমরা কি সরি। আসসালামাইকুম। আমার মনে হয় আমাদের শুরুতেই একটা কথা বলি, আমাদের ডাক্তার সাহেব যে কোরআন শরীফের যে আয়াতগুলির কথা বলেছেন আপনারা শুনেছেন সবাই। এখানে আমরা আসছি আসলে মসজিদের খেদমত করতে। এই ভুল বুঝাবুঝিটা বোধ হয় আমাদের মধ্যে কোনো কারণে সৃষ্টি হয়েছে। এ ব্লক বি ব্লক, আসলে এ ব্লক বি ব্লক আলাদা করে না বলে আমরা সবাই মুসলমান, এখানে নামাজ পড়তে আসি এক জায়গায়, এটা আলাদা করে সবসময় এই যে ভুল বুঝাবুঝিটা, সেটা নিরসনের জন্য আমি একটা পরামর্শ দেব। তার আগে আমি ওনার যে বক্তব্যগুলি সেগুলো একটু বলি। আমরা এই মসজিদটা যখন শুরু করি, চারতলা মসজিদ যেটা, এটা কাজ বেশ কিছু করার পরে, তখন আমরা ড্রয়িং করি নেই, মানে হাতের ড্রয়িং করে কাজ করছি। বেশ কিছু কাজ করার পরে আমরা সিডিএতে সাবমিট করেছি। সেটা অনেকদিন পরে ওনারা অনুমোদন দিয়েছেন, বেশ অনেকদিন পর। ওটার ব্যাপারে আমরা বলেছিলাম যে অনুমোদনের জন্য আমরা ড্রয়িং সাবমিট করেছি, ওনারা অনুমোদন দেন নাই। সেই বিষয়ে গত সপ্তাহখানেক আগে বোধহয় আমি ওনার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেবের সঙ্গে। যে প্রথম কথা ওনারা যেটা বলেছেন, আমি যে এটা কোনোভাবেই এ ব্লক বি ব্লক বা কোনো কল্যাণ সমিতি যদি আপনি দেন, সেখানে অনেক অমুসলিম সদস্য আছে, তাদের টাকা পয়সা থাকে, যদি সেটার সঙ্গে এটা কোনোভাবে জড়ানো ঠিক হবে না। আপনারা যেগুলি বিভিন্ন কল্যাণ সমিতি অলরেডি দিয়েছেন বলছেন, অন্যান্য সমিতিগুলোকে কি বলে, ওটা নাকি ইসলামী ফাউন্ডেশন সঙ্গে দিয়েছে,
কল্পলগ্ন বলে ওইটা ওখানে সেটি ইসলামিক ফাউন্ডেশনকে যেহেতু ওনারা মসজিদটা করে দিয়েছেন, আরো কয়েকটা জায়গায় ওনারা কল্যাণ সমিতিকে দিয়েছেন। কল্যাণ সমিতিতে অনেক অমুসলিম সদস্য আছে, মানে যেখানেই হবে সেখানে মসজিদের যে একটা শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ে কল্যাণ একটা কমিটি থাকা উচিত, সেটা ওনারা এগ্রি করেছেন। দ্বিতীয় হলো একটা মন্দিরে যদি মুসলমান সদস্য থাকে সেটা যেরকম দৃষ্টিগত, মসজিদেও কোনো অমুসলিম একটা সদস্য থাকার কোনো কারণ নেই। কাজে এইটা সবসময় যদি মসজিদ হিসাবে চালাতে হয় তাহলে আলাদা করে শুধুমাত্র মুসলিম যারা তারাই মসজিদের সদস্য হন, তারা এই কমিটিগুলি পরিচালনা করেন, তাদেরকে দেওয়াটা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে ওনাদেরকে বললাম যে এইটা কার জায়গাটা কার, বলে সিরিয়া। তাহলে সিরিয়া তোমরা অনুমোদন নেবে, আমি তো অনুমোদন নিতে আসছি, এটা অনেক বেশি। সিরিয়ার জায়গায় বিল্ডিং করবে, তুমি বলো যে এটা মসজিদ হবে না, সেটা বলো। আমাদের তুমি মসজিদটা করার জন্য সিরিয়ার জায়গায় সিরিয়া অনুমোদন দিতে কোনো সমস্যা নেই। তো সেই জন্য উনি বলতেন যে এটা উনি অনুমোদন করে দেবেন। অথবা যদি বলেন সিরিয়া বলতে তার জায়গা না, তাহলে একটা বলতে বলেন যে আমাদের জায়গা, ঠিক আছে। আর তোমরা এইটা সিরিয়ে আমাদেরকে আমরা চাচ্ছি রেজিস্ট্রেশন দিতে, আমি কি এটা দিয়ে পানি খাবার রেজিস্ট্রেশন দিয়া এই মসজিদ কমিটির নাম হইলো না হইলো সমিতির নাম হইলো আমরা কি এটা বিক্রি করবো? তাহলে এটা সিরিয়া নামে থাকলে আমার সমস্যাটা কোথায়? এটা সিরিয়া নামে থাক, তুমি নিয়ে যাও। আগে যেটা স্কুল নিয়ে যে সমস্যাটা আপনারা জানেন, বহু বছর এই ব্লক বি ব্লক আপনারা অনেক কিছু জানেন, সেটা শেষ পর্যন্ত সিরিয়াকে দিয়ে স্কুলটা করানোর পরে এখন এটা একটা সমাধান হয়েছে। এটা এ ব্লক বি ব্লক এটা ছেড়ে না, ওটা একটা মসজিদ, ওটাকে বললাম যে তুমি এটা ওইটা যেরকম বিল্ডিংটা নিয়ে নাও, তোমরা বিক্রি করবা, বলে ওইটাতে তো টাকা আসতেছে, এখানে টাকা আসবে না, তাহলে এখানে আমাদের টাকা দিতে হবে প্রতি বছর। তুমি 50 লাখ টাকা রাখবে এর জন্য, ডেভেলপমেন্টের জন্য 50 লাখ টাকা দেবে এর জন্য রানিং কস্ট হিসাবে। তো বলবে না এটা তো করা যাবে না, ওইটা মসজিদ আমরা মেনটেন করতে পারবো না। সেটা মসজিদ সিরিয়া রাখুক, আমাদেরকে রেজিস্ট্রেশন দিক না দিক, আসলে এটা খুব বেশি কিছু আসা যাবে বলে আমার মনে হয় না। আর আমরা এইগুলো নিয়ে সিরিয়াতে গিয়ে তাদেরকে শুধু শুধু বিরক্ত করতেছি। আমি একটা প্রস্তাব করবো আপনাদেরকে, ওটা ওনাদেরকে বলেছি যে আপনি হয় আপনারা এখানে আলোচনা করে ঠিক করবো, আর নাহলে আপনি ওখানে এ ব্লক বি ব্লক মসজিদ কমিটির 2-3 সদস্য ডাকবেন, আপনারা এখানে বসে আলোচনা করেন, করে সেটেল দ্য ম্যাটার। সামনাসামনি হলে এই বিষয়গুলো থাকবে না। আমি গিয়ে একটা কথা বলতেছি, সে আরেকটা কথা বলতেছে, আরেকজন গিয়ে যে দেশের যে আরেকটা কথা বলছে, ওরা তো পাগল হয়ে গেছে। সামনাসামনি যদি কথা হয় তাহলে এই জিনিসগুলি সেটেল হয়ে যাবে। আর আমাদের যেটা আমাদের ডাক্তার সাহেব বলেছেন, আমি আসলে সেই সময় 2013-14 এরকম কোনো সময় হবে, আমি ছিলাম মানে মালয়েশিয়া কি কাজে গেছিলাম। এখানে একটা মিটিং হলো, আমাদের অ্যাডভোকেট আমাদের সাহেব একটা মামলা করেছিলেন, আমাদের জানা আছে বোধ হয়। সেটা সেটেল করার ব্যাপারে হাসান মাহমুদ সাহেব একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, সেটা গিয়ে আমার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়েছে এবং আমাকে আপ্যায়ন করে করেছেন। আমি আসার পরে শুনছি আমাকে আপ্যায়ন করা হয়েছে। আমরা মিটিং করে একটা কিন্তু অলমোস্ট একটা কমপ্লিট সিদ্ধান্ত ছিল যে ওখান থেকে কারা আসবেন, কোন কোন পজিশনে এখানে কারা আসবেন। পরবর্তীতে সেটা ক্যালিট হয়ে আমার জানা নেই পুরোপুরি। আমার মনে হয় যে কোনো সময় যদি এ ব্লক থেকে 2-4 জন, বি ব্লক থেকে 2-4 জন, মসজিদ কমিটি যারা আছে 2-4 জন বসেন আপনারা, এবং আল্লাহর রাস্তা যদি আমরা বসি তাহলে আমার মনে হয় সমাধান হয়ে যাবে। আমরা অনেক সময় মনে করতেছি আমি এই মসজিদের সভাপতি, আমার বহু সম্মান বাড়বে, বা আমি এটা হলে আমার অনেক সম্মান বাড়বে, আর নাহলে থাকতে না বলে সম্মান চলে যাবে। আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। শুধু আল্লাহর রাস্তা যদি আমরা বসি 2-4 জন করে, আমার মনে হয় একটা কমিটি রান্না করে দিতে পারেন, এ ব্লক থেকে 2 জন বা 3 জন, বি ব্লক থেকে 2-3 জন, মসজিদ কমিটি 2-3 জন, তাহলে আপনারা আমার মনে হয় এটা সমাধান করে ফেলতে পারবেন বসে। যদি ভিতরে কোন রকম মানে একজনের ব্যাপারে অন্যজন কোন রকম অনাস্থা বা ভুল ধারণা না থাকে, আগে এটা ক্লিয়ার করতে হবে যে আমরা মুসলমান হিসেবে সবাই একসঙ্গে থাকবো, এখানে একই মসজিদে নামাজ পড়ছি। সেটা একটা আনুপাতিক হারে যেটা আগের ঘটনা করেছিলেন, সেটাই হয়তো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, প্রয়োজনে একাত্র এদিক সেদিক করবেন। এইটা আবার একটা ইয়ে আপনাদের কাছে আবেদন যে এই ভুল বুঝাবুঝিটা চলতে দেওয়াটা ঠিক না। দুর্ভাগ্যবশত আমি যখন তবে এখানে আসি তখন এ ব্লক বি ব্লক নিয়ে কোন রকম বুঝাবুঝি ছিল না। আমার নানা শামসুল আলম সাহেব
উনি অ্যাডভোকেট ছিলেন, লাইব্রেরিয়ান সাহেব ছিলেন, ওনার সিএস কাউন্সিলের মামা হবে না, কাজী কাজী না। তো উনি এবং ওই সময় ব্লক বিপ্লব সবাই মিলে যেভাবে এই মসজিদের কাজটা করেছিল, এখন এটার মালিককে প্রত্যেকে আগে কি এত কিছু দেখে, মসজিদ আল্লাহর ঘর যেখান থেকে আসছে, আমরা যারা এখানে আবাসিক এলাকা বাড়ি ঘর আছে, তাদের বাইরে যারা অনেক লোকের বাইরে থেকে আসেন, ওনারা তো মসজিদের মালিকানার কোনো বিষয় কেউ প্রশ্ন তোলেনি, আমরা মালিকানার বিষয়ে প্রশ্ন তোলা উচিত না। যদি আল্লাহর রাস্তে আমরা ইন্টার গ্রুপ থেকে বসে আলোচনা করি, আমার মনে হয় এটা একটা দুটা বৈঠকের মধ্যে এটা সমাধান করে যাবে। এটা আপনি যেটা কমিটি করে আজকে যদি করে দেন, আমার মনে হয় এটা অনেকটা ভালো কাজ হবে। আমি যদি এটা না হয়, সবচেয়ে বেশি দুঃখ হবে আমার, আমি সবসময় চেয়েছি যে মসজিদের ব্যাপারে যেন কোনো ধরনের আমাদের কোনো ভুল বোঝাবুঝি না থাকে, এ ব্লক বি ব্লক এই কথাগুলি যেন না আসে। ওয়ান্স এন্ড ফর অল উই ক্যান সেটেল দি হোল ম্যাটার। এইটা আজকে আমি যে বললাম এটা হয়েছে সিরিয়ে, আমার কথাটা বিশ্বাস করে করলেন, আমি হয়তো অর্ধেক সত্যি বলেছি, পুরো সত্যি বলিনি। আবার আপনি গিয়ে আবার আরেকটা সত্যি বলাতে উনি বলবেন ওইটাই ঠিক, কেউ মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা পুরো সত্য না বলার কারণে সমস্যা। একসঙ্গে সবাই থাকলে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বলা হবে না, একসঙ্গে সব সমাধান হয়ে যাবে। আইদার আমরা এখানে বসে, এখানে বসতে হলে সবচেয়ে ভালো। যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে আমরা চেয়ারম্যানকে বলবো তুমি একটাকে মিটিং ডাকো, আমরা ওখানে বসে ঠিক করে নিই। আমাদের দরকার তাদের সিরিয়াল বোর্ড নাম্বার 2 জনের থাকুক, এটা অনুগ্রহ করে সবার আগে সমাধান করতে পারেন। আর একটা বিষয় আছে, এই সময় যদি এটা ন্যায়ের সঙ্গে না, তবু বলে রাখছি, সেটা হলো এই যে যেটা সংবিধান সংশোধন করে যে কমিটি করা হয়েছিল, আমরা এই আন্ডারস্ট্যান্ডিং আসার আগে সংবিধান সংশোধন করা যাবে না, করলে এটা নিয়ে সবসময় একটা ভুল বোঝাবুঝি থেকেই যাবে। একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেইটাকে যদি আপনারা বেস হিসেবে ধরে বাকি কাজটা করেন, তারপরে আপনি সংশোধন করার জন্য কমিটি করেন বা অন্যান্য বিষয়গুলিতে কাজ করেন, এবং সেটা প্রয়োজনে একটা ইজিএম করে, একটা জেনারেল মিটিং করে এগুলি করা যায়। আমি তাহলে 3 মাস পরে একটা ইজিএম করবো, এই বিরাট বিষয়ে শুধু একটা নিয়ে একটা ইজিএম করা যায়। ইজিএম এই যে কনস্টিটিউশন সংশোধন বলেন, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বলেন, এটা খুব বেশি জরুরি আমার মনে হয়। আমি পরবর্তী অন্য কথা বলে বলবো, এই বিষয়টা যখন আসছে, এই আমার মনে হয় আমরা কোন রকম সাথে করতে ভালো, এটা নিয়ে আর ভুল বুঝাবুঝি বা ইয়েতে যাওয়া ঠিক হবে না। না, নকশা তারা অ্যাপ্রুভ করে দেবেন, যেহেতু নকশা ওনাদের নকশা সাবমিট করেছে অনেক আগে, ওনারা এই ভুল বুঝাবুঝি নকশা সাবমিট মানে অ্যাপ্রুভ করেন নাই যে যেহেতু রেজিস্ট্রেশন কার নামে হবে, সেটা আমি রেজিস্ট্রেশন কার নামে না হোক না, একজন মালিক আছে তো, আমি সিডিএ সরকার একটা মালিক আছে, সিডিএর নামে সাবমিট করে দেবো, সমিতির নামে, মসজিদ কমিটির মসজিদ নামে সাবমিট করতে হবে। মসজিদের কাজ কেউ ভাঙার কোনো চিন্তা করবে না, আর আমরাও কোনোদিন চিন্তা করি না যে কেউ ভেঙে দেবেন। তবে ওনাদেরকে বলছি আপনি মেপে নেন, আমরা ওনারা অনেক সময় চেয়েছিলেন আর 2 ফুট বাড়াই নেই, কিন্তু বাফার জোন যে 10 ফুট, ওখানে আমি 1 ইঞ্চি বাড়াতে দিইনি। ওদিকে আমাদের 10 ফুট বাফার জোন আছে, যেন কেউ বলতে না পারেন যে আমরা এনক্রোচ করেছি। কাজে সেগুলি ওনাদেরকে দেখতে বলেছি, দরকার ভেরিফাই করুক। তবে ওনারা বলেছে এটা অ্যাপ্রুভ করে দেবেন, চেয়ারম্যান সাহেব যেটা কথা বলেছেন। এবং আমরা যদি কোনো সমাধান আসতে না পারি, তাহলে সিরিয়াস চেয়ারম্যান সাহেব একটা আমাদেরকে নিয়ে বসার উদ্যোগ নেওয়ার কথা, এটুকু আমি বললাম। ধন্যবাদ। প্লিজ ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি। আচ্ছা, আমাদের সম্মানিত সিরিয়ার থেকে যিনি আসছেন, ওনার ব্যস্ততা আছে আর উনি রোজা রাখছেন, উনি কিছু কথা বলে উনি চলে যেতে যাচ্ছেন, উনি যাওয়ার পরে আমাদের সম্মানিত সদস্যদের কথা বলবেন। আসেন। আসসালামু আলাইকুম। সিডিএতে আমাদের সিডিএর আন্ডারে প্রায় 12টা কি 14টা আবাসিক এলাকা আছে। প্রত্যেকটা আবাসিক এলাকায় একটা মসজিদের জন্য জায়গা বরাদ্দ করা আছে, এবং সিডিএর জায়গাগুলো বরাদ্দ দেওয়ার জন্য যে নীতিমালা, মসজিদকে বরাদ্দ দেওয়ার জন্য যে নীতিমালা করা হয়েছিল, এবং স্কুল এবং কলেজকে
জায়গা জমি বরাদ্দ দেওয়ার জন্য যে নীতিমালা করা হয়েছিল সেই নীতিমালা কিন্তু আমার হাতেই করা হয়েছিল, যার সুবাদে আমার হাতে আমি দায়িত্বপ্রাপ্ত হতে এ পর্যন্ত 11টা মসজিদের রেজিস্ট্রেশন আমি করেছি। তো দুঃখের বিষয় হচ্ছে একটাই, আমি খুব চেষ্টা করেছি আপনাদের এই যে মসজিদটা রেজিস্ট্রি করে দেওয়ার জন্য, এবং অনেক আগে থেকে সেক্রেটারি সাহেবের সাথে প্রেসিডেন্ট সাহেব আমার যোগাযোগ ছিল। আমরা যেভাবে ওনাদেরকে পরামর্শ করেছি ওনারা সেভাবে কাজগুলো করেছেন, কিন্তু আপনাদের পক্ষ থেকে বিভ্রান্ত হওয়ার কারণে আমাদের কাজগুলো আমরা যথাযথভাবে করতে পারিনি। আমার কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা আবাসিক এলাকায় একটা কল্যাণ সমিতি থাকবে, এটার সাথে সিডিএর সম্পর্ক নেই। কল্যাণ সমিতি হচ্ছে আবাসিক এলাকায় যারা থাকেন তাদের কল্যাণার্থে, আর মসজিদটা যেহেতু সিডিএর জমি, সেই জমিটা যেহেতু আপনারা নামাজ পড়ছেন, আপনারা এখানে অনেকেই ভালো জানেন যে মসজিদে আপনি নামাজ পড়বেন সেই মসজিদের মালিকানা কার হাতে থাকা উচিত। যেহেতু মসজিদের মালিকানা আপনাদের হাতে নাই, সেই মসজিদে নামাজ পড়াটা কতটুকু আপনাদের হবে, কি বলা হবে, জায়েজ হবে আমি জানি না। সেই কারণে বলছি এই মসজিদে রেজিস্ট্রেশনের ব্যাপারে আমি ওনাদেরকে এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করেছি। ওনারা আমাদেরকে চেয়ারম্যান মহোদয় যেভাবে পরামর্শ দিয়েছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত প্রতিনিধি দিয়েছেন, কমিটি দিয়েছেন, এবং মসজিদের রেজিস্ট্রি হবে, রেজিস্ট্রির দায়িত্ব কে নেবেন। আমাদের এখানে চেয়ারম্যান ঘন ঘন চেঞ্জ হয়, চেয়ারম্যান 3 বছর 2 বছর, হয়তো অনেকে আগের ঘটনাগুলো জানে না। আমরা যারা আছি তারা হয়তো কন্টিনিউ করি বলে আমরা জানি। মসজিদ রেজিস্ট্রেশন হবে মসজিদ কমিটির প্রেসিডেন্ট, মসজিদ কমিটির সেক্রেটারির নামে। এটা সরাসরি আমার বক্তব্য, এটা আমার বিপক্ষে গেলে, অথরিটি বিপক্ষে গেলেও আমার করার কিছু নাই। মসজিদ কমিটির প্রেসিডেন্ট, মসজিদ কমিটির সেক্রেটারি এখানে রেজিস্ট্রেশন দলিলে স্বাক্ষর করবে। এখন মসজিদ কমিটির প্রেসিডেন্টকে, মসজিদ কমিটির সেক্রেটারিকে এটাকে নির্ধারণ করবে। এটা নির্ধারণ করতে হবে আপনাদেরকে, এটাও নির্বাচনের মাধ্যমে হোক, যেভাবে হোক। এখানে একটা বিষয় আছে, আমার স্যারে বললো, ওই যে জেলা পরিষদ না, জেলা পরিষদের বিষয়টা, এটা আসলে বলবে কার? এটা চেয়ারম্যান সাহেব কেন বলছেন এটা আমার জানা নাই। এখন জেলা পরিষদের সাথে চেয়ারম্যান মহোদয় কেন বলছেন এটা আমার জানা নাই। জেলা পরিষদের সাথে সিডিএর কোনো সম্পর্ক নাই, জেলা প্রশাসকের সাথে সিডিএর সম্পর্ক নাই। জেলা প্রশাসকের ডিসি মহোদয় সিডিএর বোর্ড মেম্বার, সিডিএর চেয়ারম্যান হচ্ছে। আমি ভুল বলতেছি না, কেন বলছেন এটা আমি জানি, এটা বলতেছি। আচ্ছা, যদি আপনারা মনে করেন যে জেলা প্রশাসন থেকে অনুমোদন নিতে পারেন, কিন্তু আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে আপনারা কমিটি করবেন, রেজিস্ট্রি করবেন, আবেদন করবেন, বোর্ডে অথরিটি পাস হবে, রেজিস্ট্রি হবে। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে 2022 একটা বোর্ড মিটিং এ এই রেজিস্ট্রেশন হবে না, এই মসজিদকে রেজিস্ট্রেশন দিবে না, এরকম একটা সিদ্ধান্তের কারণে এই জটলাটা লাগছে। 3 তারিখের একটা বোর্ড মিটিং হচ্ছে, সেখানে কোনো আলাপ হয় নাই, কোনো এজেন্ডা হয়নি। আপনাদের সাথে আমাদের 16 তারিখে একটা বৈঠক আছে, সেই বৈঠকের সিডি আমি নিজে রেডি করছি। আপনারা 16 তারিখে একটা মিটিং পাবেন, সিটি পাবেন একটা, সেই সিটিতে আপনারা যাবেন। এ ব্লক, বি ব্লক এবং আবাসিক এলাকার 3 কমিটি এবং সিডিএ 4 জনের আলোচনা হবে, সেটাই একটা সুন্দর সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ। এটা গত বোর্ড মিটিং না, 222 যে আমরা নির্দিষ্টে এই মসজিদ করাচ্ছি, মানে ঠিক কিছু না। 2 নম্বর, এটা মসজিদ কমিটি মসজিদ পরিচালনা করবে, কিন্তু আমরা নকশার জন্য রেজিস্ট্রি আমরা মসজিদ কমিটিকে দিব না। যদি উনি ভুল করে থাকেন না, নকশা আপনাকে দিবে না, নকশা আপনাকে দেবে না। এই কারণে যেহেতু নকশাতে স্বাক্ষর করবে কে? মালিক স্বাক্ষর করতে হবে। আপনার বিল্ডিং এ যখন বিল্ডিং নকশা সাবমিট করেন, সেখানে আপনি তো সাবমিট করেন ওর নকশাতে, সে কারণে আর মসজিদে মোট মালিকানা স্বাক্ষর হয়, সেজন্য নকশা দিবে না। তবে চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে নকশা অনুমোদন দেবেন বলছেন মনে হয়। আমি একটু কাইন্ডলি, উনি বলুন না, আমি একটু কাইন্ডলি বলি।
আমার মনে হয় ওনার বক্তব্যটা উনি বলছেন, আমরা ওনাকে প্রটেস্ট করা বা এটা কিছু দরকার তো নেই। আমি বলেছি যে আমরা এই 16 তারিখে কর্মীর একটা মিটিং এর কথা বলেছেন, এর আগে আমরা বসে এখানে আমরা আগে সেটেল করে ফেলতে পারি আমার মনে হয়। না হলে ওখানে আমরা যদি লাস্ট বসতাম সেখানে, যদি এখানে সেটেল করে ওখানে গিয়ে বললাম আমরা সেটেল করে ফেলেছি। জি জি স্যার যেটা বলছে এটাই রাইট। আপনারা বসে এখানে সিদ্ধান্ত নিয়ে যান, এখানে ওরা দিবেন না হয়, তাহলে এটা একটা সুন্দর প্রক্রিয়া। এখান থেকে যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে যান, একমত হয়ে যান, তাহলে আমার মনে হয় রেস্ট্রিক কাজটা ওই মিটিং এ গেলে শুধু ওনারা বলে শেষ করে দিলেন যে এটা আমাদের রেজিস্ট্রেশন দিল না দিল, আমার মনে হয় সবাই আমরা একই কথা, এটা আমার কিছুই আসা যায় না আসলে। এই মসজিদ ওয়াকফ থাকে, সরকারের জায়গা থাকে, সিরিয়াস জায়গা থাক, আমাদের জায়গা থাকে, সবাই মিলে আমরা জায়গা মালিক হইয়া ব্লক বি ব্লক মিলে জায়গা দিয়ে থাকি। যাই হোক, এইটার আমাদের ব্যক্তিগত মালিক কোনোভাবেই নেই না, যে এইখানে ভুল বুঝাবুঝির কোনো অবসান বা থাকার কোনো সুযোগ নাই। ভুল বুঝাবুঝি যেটা আছে সেটা আমাদের একদম প্রতি একদম অনাস্থা, কোনো কারণে আমাদের যে একটা গ্যাপ হয়ে গেছে সেই জন্য সবসময় আমরা হয়তো আগে থেকে ধরে নিচ্ছি যে কথা বলতে ওনার একটা অন্য কোনো বাইরে কিছু একটা আছে, উনি চিন্তা করছেন অন্য একটা কিছু আছে। মসজিদের ব্যাপারে তো আমরা আস্তে আসছি এখানে, আর কারো মনের মধ্যে বা কিছু ওটা বড় কিছু থাকার কথা না, এটা সমাধানযোগ্য অবশ্যই আমি মনে করি। আর শুধু আল্লাহর নাম নিয়ে বসলে এটা সমাধান হয়ে যায়। স্যার আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমার হাতে তো 11টা রেজিস্ট্রেশন হয়েছে, আমি কখনো জেলা প্রশাসন থেকে অথবা জেলা প্রশাসন থেকে কমিটি অনুমোদন করাই এরকম কিছু পাই নাই। না সেটা আমি বলেছি ওনাকে, বলেছি চেয়ারম্যান সাহেবকে, যদি জেলা প্রশাসকে যান আপনি বাড়াবেন, আমরা বাড়াবো না, আমরা আপনার কাছে বাড়াবো। যদি এরকম হয় আপনি জেলা প্রশাসন মন্ত্রণালয় পাঠান, সেটা আপনি পাঠাবেন। আপনি যেহেতু বলছেন এটা সিডি আমাদেরকে দিচ্ছে, এটি আপনার দায়িত্ব, আমরা জেলা প্রশাসন যাওয়ার দরকার, উনি এটা এগ্রি করেছেন, জেলা প্রশাসক যাক, সমাজ কল্যাণে যাক বা আপনার ইসলাম যেখানে যাক, এটা সিডি যদি কোনো দরকার সেখানে পাঠাবেন। জি জি, আমরা এখানে কিন্তু যাওয়ার দরকার নেই, দ্যাট ইজ হোয়াট আই মিন। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ দিচ্ছে। ধন্যবাদ জনাব সৌদি আহমদ সাহেব, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন আমাদের এই বিষয় নিয়ে কে বলবেন? ডাক্তার সাহেব বলবেন? আচ্ছা আসেন। না ডাক্তার না, এখন ডাক্তার। সম্মানিত উপস্থিতি, আমি একটু স্পষ্টবাদী, কারণ আমি কোনো পদের জন্য না, কোনো ইয়ের জন্য না। আমি যেটা আগে বলেছি, এখানে আমাদের উদ্দেশ্য আল্লাহর ঘরের খেদমত করা, এখানে কোনো পদের বিষয় না। আমি যে কথা বলছি এখানে কোনো হাইড অ্যান্ড সিক কিছু নাই, কিন্তু এই কথাগুলো সিডি এর সর্বোচ্চ ব্যক্তি, যিনি অত্যন্ত অনেস্ট মানুষ, আমার বন্ধু হলে যে কাজ করবে তা না, উনি আমাদের আলাউদ্দিন ভাই মনে আছে, আমরা পুরো কার্যকরী কমিটি আমাকে অনুরোধ করে যে আমি সহ ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরপর 2বার কথা বলছি। এবং এরপরে ওনাদের বোর্ড মিটিং এ গত 29 তারিখ, তার আগের মানুষ পড়ে শুনেছে। আমি লম্বা করবো না, কারণ এটা লম্বা করে বিষয় না। আমাদের ইঞ্জিনিয়ার মোজাম্মেল সাহেব যেটা বলছেন, আগের সভাপতি দীর্ঘদিন, কিন্তু আমাদের আবু হানা ভাই খুবই দক্ষ মানুষ, আমার খুব ব্যক্তিগত পরিচয়, সিডিআর অনেকে পরিচয়, এখনো সুযোগ আছে। এই চেয়ারম্যানের থাকাকালীন যদি এই সমস্যার সমাধান না করে, উনি কিন্তু খুব কঠোর একটা কথা বলছেন, যদি এটা মালিকানা না থাকে এই মসজিদ নামাজ হবে না, কারণ মসজিদের শর্ত হচ্ছে নামাজ পড়া, এটা হলো ওয়াকফ করতে হয় নিয়ম অনুযায়ী। সিডি আমাদেরকে লিজ দিয়েছে মসজিদের জন্য, মালিকানা আমরা এখনো কেউ না, মসজিদ কমিটি কিন্তু মালিকানা না। উনি অনেক চেষ্টা করার পরে হয় না। আমরা যদি এখনো দলাদলি করি, অবশ্যই আমাদেরকে পরকালে দায়ী হইতে হবে, কারণ মসজিদের কাজ যদি বাধাগ্রস্ত হয়, সাধারণ মানুষ জানে না, আমরা সবাই জানি, এখানে লুকাইয়ের কিছু নাই। আমি যে কথাগুলো বলছি, আই ক্যান চ্যালেঞ্জ যে এই কথাগুলো সিডি এর সর্বোচ্চ ব্যক্তি, চেয়ারম্যান ইন প্রেজেন্স অফ অল অ্যালাইভ, মানে ওনাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে সবাই আমার সামনে কথা বলবেন, এবং যদি প্রয়োজন, যদিও কনফিডেন্সিয়াল, বোর্ড মিটিং এ মাইনিউটসে কি লেখা আছে পড়ে শুনবেন। আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি নিয়ে এ ব্লক বি ব্লক মরে গেলে কি জিজ্ঞেস করবে আপনি এ ব্লক না বি ব্লক? জিজ্ঞেস করবে আপনি আপনার ধর্ম কি, আপনার রসুলকে, এগুলি জিজ্ঞেস করবে। এ ব্লক বি ব্লক এগুলো করে লাভটা কি? আমি এগুলোতে বিশ্বাস করি না। আমরা একসাথে কাজ করি। ভবিষ্যতে এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের ইঞ্জিনিয়ার মোজাম্মেল একটা প্রস্তাব দিয়েছেন, এ ব্লক বি ব্লক, ওখানে নিয়ম আছে সিডি এর মধ্যে পরিষ্কার ভাবে মসজিদ কমিটিকে এ ব্লক বি ব্লকের প্রতিনিধি থাকতে হবে মসজিদ কমিটিতে, এবং সিডি এর একজন প্রতিনিধি থাকতেই হবে। কিভাবে করবেন সেটা ঠিক কিনা, ওই যে উনি সব বলবেন না, এই তিনটা সমন্বয় করতে, এই সমস্যা সমাধান করা খুবই জরুরি। সমাধান করার পর উনি দেখাই দিচ্ছেন, আমি একটু যোগ করার জন্য আসছি।
সেটা হচ্ছে এ ব্লক বি ব্লকের প্রতিনিধি এবং ইন প্রেজেন্স অফ সিডিএ, কারণ সিডিএ কে বাদ দিয়ে আপনি কোনো সমাধান হবে না। এটা যদি যত তাড়াতাড়ি বড় মন নিয়ে আগাতে পারেন, হাসান মাহমুদের মতো উনি অনেক বড় মন নিয়ে এগুলো সমাধান করে গেছেন। আমরা বেসড অন দ্যাট এগ্রিমেন্ট, দ্যাট মিনস আমি বলতে হাসান মাহমুদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ অসুস্থ ছিলেন, আমিও জানি, মনসুর সাহেবও জানেন কি এগ্রিমেন্ট হয়েছে, যার কারণে উনি মসজিদের সাথে উনি মামলা প্রত্যাহার করছেন। ওই এগ্রিমেন্টটাকে সামনে রেখে এ ব্লক বি ব্লকের প্রতিনিধি যারা, তাদেরকে নিয়ে সিডিএর প্রতিনিধি যদি সম্ভব হয় চেয়ারম্যানকে রাখলে উনি থাকবেন, তাহলে সমাধান করাটা ইজি হবে, তাই না? এখানে অন্য প্রতিনিধি গিয়ে চেয়ারম্যানকে যাওয়ানো তাহলে আরো দীর্ঘায়িত। সেই জন্য আমি অনুরোধ করবো চেয়ারম্যান সাহেবকে, দরকার আমি অনুরোধ করবো, এবং উনি আমাকে বলছেন, আমি মোজাম্মেল ভাইয়ের সাথে আমাদের সামনে কথা বলছেন, আপনি ধরাই দিচ্ছেন, উনি ফোনে ধরাই দিচ্ছেন, তারপরে উনি আমাকে বলেছেন মোজাম ভাই আমাদের সিনিয়র মানুষ, ওনার সাথে আমি কথা বলছি, তার মানে আমি সিডিএর রুলের বাইরে কোনো কাজ করব না। এটা পরিষ্কার কথা। হয়ে যাবে অনেকদিন পার হয়ে গেছে, হয় নাই, সুতরাং আর আল্লাহর হস্তে দীর্ঘায়িত করবে না। আমি আমার সার্বিক সহযোগিতা করব, কিন্তু আপনাদের ভুল বুঝে ভুলের জন্য আপনার নেতৃত্ব দিচ্ছেন, যদি দীর্ঘায়িত হয়, মসজিদের ক্ষতিগ্রস্ত হয়, মুসল্লিরা যদি ক্ষতি হয়, তাহলে আপনাদেরকে কাল হাসরের দিন জবাব দিতে হবে। ধন্যবাদ সদর স্যার। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত সদস্য আল্লাহ সাহেবকে কিছু বলার জন্য। না আসেন প্লিজ আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসল কথা তো বলা যাবে না, সমস্যা হবে, নকল কথাই বলি। আমি 1990 সালে প্রথম সেক্রেটারি হই এই মসজিদে, তারপরে আরো 2বার সেক্রেটারি হই, তারপর 2বার প্রেসিডেন্ট হই, মোট 5বার আমি দায়িত্বে ছিলাম এই মসজিদের 15 বছর। 1990 সালে যখন আমি সেক্রেটারি হই, আমি ডিসি কে একটা চিঠি লিখি, আমার কাছে কপি আছে, যে আমরা একটা মসজিদ কমিটি করছি, এরকম আপনি এই মসজিদ কমিটিকে অনুমতি দেন। ডিসি অনুমতি দিয়ে চিঠি লিখছি মসজিদ কমিটিকে। আমি ওই চিঠি দিয়ে সিডিএ কে চিঠি লিখছি যে আমাদের কমিটিটা সিডিএ অ্যাপ্রুভ বাই ডিসি। তখন 222 নম্বর ভোট সভায় সিডিএর সিদ্ধান্ত ছিল এটা মসজিদ কমিটিকে হ্যান্ড ওভার করার জন্য। তারপর আমি অনেক চিঠি লিখছি, তারপর আমি বলবো না কি কি কারণে হয় নাই, এগুলো বলতে গেলে অনেক কাদাছড়ি তৈরি হবে। হয় নাই, কিন্তু সিডিএর চিঠি আছে এক ব্লকের মসজিদ কমিটিকে দেওয়ার জন্য 222 নম্বর সবার সিদ্ধান্ত আছে। আর কিছু বললাম না। আপনাদেরকে আমি একটু বলি টাকা তো হ্যান্ড ওভার করছে, রেজিস্ট্রি তো করে নাই, সেটাই বলতেছি আমি। রেজিস্ট্রি করার জন্য সিডিএ চিঠি দিয়েছে এক ব্লককে মসজিদ কমিটিকে, কিন্তু পরে যখন এমন কিছু ফি দিতে হবে ওইটাও মেনশন করছে। কিন্তু আমরা যখন বারবার চিঠি দিয়েছি, লাস্ট পর্যন্ত আমি যতবার সেক্রেটারি ছিলাম এই সিডি এইটার কোনো উত্তর দেয় না, কারণ সিডিএতে আমাদের কোনো বন্ধু বান্ধবও ছিল না, পরিচিত লোকও ছিল না, কিছুই ছিল না, আমরা এখানে স্ট্রেঞ্জার। বি ব্লকের এ ব্লকের লোক হলো স্ট্রেঞ্জার, বি ব্লকের ওইখানে আমরা কোনোদিন পাত্তা পাই নাই। এখন কেন পাত্তা পাই আমি জানি না, হয়তো ওনার বন্ধু। থ্যাংক ইউ। আমরা সবসময় পজিটিভলি কথাবার্তা বলি। এখন আমাদের সামনে আমার সম্মানিত স্যার কিছু বলছেন। আমি কাইন্ড একটু বলি, আপনারা আগের যা হয়েছে বলতেছিলেন দ্যাট ইজ ফরগেট এভরিথিং। ওখানে আমার কি হয়েছে কার কি হয়েছিল এগুলো এখন আলোচনা না করে এই মুহূর্ত থেকে আমরা একটা জিনিস চিন্তা করি খালি, যে আল্লাহর ওয়াস্তে আমরা এই সব ভুল বুঝাবুঝিগুলি অবশ্যই অবসান করব। আমরা সিডিএর কাছে যাব, সিডিএর এখানে বসে আমরা আলোচনা করার ওদের অত সময় হবে না। আমি যেটা বলছি, আমরা নিজেরা বসে আগে দেখি কতটুকু যাবে। উনি যেটা কথা বলছেন আমার কাছে চিঠিটা এখানে আছে, এইটা 5/5/2013 সনে এ ব্লক থেকে একটা চিঠি দেখা দিল। এটা কিনা আলোচনার প্রেক্ষিতে ওনার আন্দাজে দেন নাকি আলোচনার প্রেক্ষিতে চিঠি দিয়েছেন সমিতির পক্ষ থেকে, যে আমাদের এই বিষয়গুলি, বিষয়টা হলো যে বললাম
যেটা ওই যে আবুল কালাম আজম সাহেব যে মামলা করেছিলেন, শহীদুল মেহবুব যখন সভাপতি ছিলেন, তখন অনেক দিন পর্যন্ত ইলেকশন বন্ধ ছিল। পরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা হলো, আহ্বায়ক কমিটি করা হলো, সেইখান থেকে আবার ইলেকশন করে কার্যকরী কমিটি করা হয়েছে। সেখানে ওনারা যেটা চেয়েছিলেন, এটা আপনারা দরকারে চেয়ে দিতে পারবেন, যে অন্তর্বর্তীকালীন সময় নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠানের জন্য একই প্রতিনিধিত্ব সংখ্যাতে থাকবে। অবশ্য এই নির্বাচন এক ব্লকের জন্য আলাদা ব্যালট পেপারের মাধ্যমে দ্বিতীয় সহসভাপতি একজন, সহসাধারণ সম্পাদক একজন, কার্যনির্বাহী পরিষদের 2 জন সদস্য, এই 4 জন সদস্য ওনারা ওনাদের ভোট দিয়ে ওনারা নির্বাচন করে এখানে পাঠাবেন। বলতেছি এটা ওনারা দিয়েছেন, সেটা আবার আমরা মিটিং করে এটা অ্যাপ্রুভ করে এটা আমরা অ্যাকসেপ্ট করেছি। না, আমি বলছি মানে বাদ দেন না, ওটা যা হয়েছে। এখন আমরা এটার আলোকে বসে একটা জিনিস চিন্তা করেন, আপনারা মনে করেন এখানে কয়টা প্লট আছে, এখানে কয়টা প্লট আছে সবারই জানা আছে। একটা প্রতিনিধিত্ব আমাদের এখানে 20 তলা বিল্ডিং এর লোকজন নাম্বার বেড়ে যাবে, কিন্তু প্লট তো আর বাড়বে না। ওখানকে দুই থেকে প্লটের একটা রেশিও ঠিক করে আমরা এইরকম যেটা করেছেন একটা ঠিক করলে আমার মনে হয় না কেউ এটা ডিসএগ্রি করবে। যদি বলে করেন যে এটা করার জন্য আমাকে ওনাকে আপনারা সারা জীবন আসতে পারবেন না এইসব কমিটি, তাতে আমাদের আপত্তি নেই, আপনারা যেখানে আসেন আসেন। কিন্তু এই জিনিসটা যদি আমরা সমাধান করে ফেলি, তাহলে এই যে একটা ভুল বুঝাবুঝি এটা থাকবে না। আমি মারা গেলে আমার ভাই থাকে, একটা থাকে চন্দ্রপুর, একটা থাকে কুলসি, ওরা আসার আগে আমাদের ব্লক বিগুলো ওনারা আমাকে দেখতে আসবেন। কাজে আমরা এখানে প্রতিবেশীর থেকে বেশি আমার মনে সম্পর্ক অন্য কারোর সঙ্গে এত থাকার কথা না, কিন্তু আমরা প্রতিবেশী হলেও আমাদের মধ্যে যে কোনো কারণে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে অনেক আগে থেকে। আমি জানি না কি করে, আমার জানা নেই, তবে আমি দেখেছি একটা মিস্ট্রাস্ট বা অনাস্থা একজনের উপর একজনে, এটা আমার মনে হয়েছে যে এটা আছে এখানে। আমরা যদি আল্লাহর ওয়াস্তে সব ভুলে গিয়ে এ ব্লক বি ব্লকে আপনারা মারামারি কাটাকাটি করেন, মসজিদের ক্ষেত্রে যারা আমরা মুসলমান আছি, যারা এখানে নামাজ পড়বো, আমরা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর ওয়াস্তে বসে যার যতটুকু ছাড় দেওয়ার ছাড় দিয়ে আমরা এটা একটা সমাধানে এসে যাই। এইটা পরে আমরা সিডিএতে গিয়ে বলবো যে ইউ সেটেল ইট, এবং সেই হিসেবে সংবিধানটা সংশোধন করবেন, সেই হিসেবে পরবর্তী ইলেকশনগুলি করবেন। তাহলে এই ভুল বুঝবুঝি হয়তো সব সময়ের জন্য চলে যাবে। আমরা মরে যাবো, ঝগড়া জাতি করে কি হবে মসজিদ নিয়ে, এই কমিটি নিয়ে, এই বিল্ডিং না ব্লকের না বি ব্লকের, এই যে যেটা হচ্ছে ভাই মসজিদটা না ব্লক, এখানে তো সবাই নামাজ পড়তেছে, হাজার হাজার আপনার মসজিদে নামাজ পড়ে, ওনারা তো এখানে পয়সা দিচ্ছেন, অনেক কিছু করছেন, কোনো সময় তো বলতেছেন না যে আমাকে এটা বানাও সেটা বানাও, হচ্ছে না। অনেকে মসজিদের কিছুই না, লক্ষ লক্ষ টাকা দিয়েছে এই মসজিদ করার সময়, বাইরের লোক, শুধু মসজিদের নাম শুনে অনেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। আমি শুধু অন্য এজেন্ডা করি পরে, এইটার ব্যাপারে আপনারা যদি এখন একটা সিদ্ধান্ত নেন যে আমরা কয়েকজন বসে ব্লকের সেক্রেটারি প্রেসিডেন্ট বা আমাদের সঙ্গে ওনাকে নিয়ে আসলেন, বি ব্লকের সভাপতি সেক্রেটারি, জি ব্লকের সভাপতি উনি আসবে সেক্রেটারি, বি ব্লকের সেক্রেটারি সভাপতি, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, আপনারা 6 জন বসে আগে দেখেন না কি করতে পারেন আগের গুলির আলোকে। সিরিয়া পদ্ধতি আপনারা কেন সিরিয়া পদ্ধতি রাখবেন? আমরা অনেক দিন মামলা আমরা সবকিছু করে অলরেডি দীর্ঘায়িত অনেকে চলে গেছে অনেক আগে। আমি বলছিলাম এখন শুরু না বন্ধু নিয়ে আমার ব্যক্তিগত কাজ করি না, আমি গেছিলাম কিন্তু পঞ্চায়েতের পারমিশন নিয়ে মসজিদে কোনো ডেভেলপমেন্টের ফান্ড আনা যায়, পরে আমি আমি আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে অনেক লোকের আছে তো ওখানে তো মিটিংয়ে আমাদের প্রতিনিধি যায়, প্রতিনিধি চাই না কি ওনাদের প্রশ্ন উত্তরটা দিতে পারছেন ওনার নির্বাচন আমি তোকে দেবো, আমি তোকে কোনো চিঠি নাই ওনার উনি একজন খুবই গুরুত্ব আমি বললাম, কিন্তু সহজ সরল এখন আমাদের আপনাদের যদি চিঠিকে দেন আপনারা প্রতিনিধি কোনোদিন রাখেন না, আজকে তো আসছেন কিন্তু আছে কিন্তু প্রতিনিধি পাবেন, এবং আপনাদের এই যে কমিটি সিপিএর কাছে নাই, এই যে আপনারা যেটা বললেন মসজিদের কোনো এখন অথরিটি নাই, রেজিস্ট্রি নাই, এখানে নামাজ পড়লে আপনারা এই জায়গা আপনাদের থাকে আমি চাই না। সুতরাং আমার পরামর্শ হচ্ছে আমি প্রতিনিধি যেহেতু আছে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আমার সাথে আমি যে ওখানে সিবিএ প্রতিনিধি ছাড়া চেয়ারম্যান ছাড়া
এটা যদি দীর্ঘায়িত করে পরে গভর্নমেন্ট আসলে আরো করে জেনারেল সাহেব এই ব্লকের প্রতিনিধি নেতাকে কমিটি করে এবং নির্বাচনের সম্ভব এই সমাধান আপনি তারা চিঠি দিবে আমার অভিযোগ অপসরকার আপনারাই করছেন ওয়াটার পড়াটা একটু কথা বলে কমিটি নাই মানে কথা বলতে বৈধ কমিটি বৈধ কমিটি না বৈধ না প্লিজ 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 জেপি স্যার জেপি স্যার এটা একটা ভুল না না এটা একটা ভুল ধারণা হতো আমরা এটা নিয়ে আলোচনা না করি আমি প্লিজ প্লিজ আমি বলি কমিটি বৈধ মনে করেন অবৈধ কমিটি অবৈধ কমিটি আপনি মনে করেন অবৈধ কমিটি প্লিজ বসেন 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 মনে করেন অবৈধ কমিটি আমি এইটাই বলেছি আমি বলছি আমরা সিডিএতে যাব সিডিএতে কোন দিন যাবো সেটা ফিক্স করা আছে এটাই বলতেছি উনি 16 তারিখ বলছেন আমাকে উনি বোধহয় 13 তারিখ বা 14 তারিখ বলছিলেন এখন বোধহয় 16 তারিখ করছেন যাই হোক কাজে হয়তো তো আমরা ওখানে যাবো তার আগে আমরা গ্রাউন্ড ওয়ার্ক করে না গেলে ওখানে তাহলে দেখবেন ওখানে গিয়ে ঝগড়াঝাটি হবে দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু অ্যাভয়েড আর কিছু না আপনারা যদি ওখানে গিয়ে ঝগড়াঝাটি করেন তার চেয়ে আমরা যে এখানে বসে আগে আজকে হলো মাত্র 5 তারিখ আমাদের হাতে 10 দিন সময় আছে আমি 2-3 দিনের মধ্যে বসি বা দরকার 2-3টে সিটিং করি আমরা বসে যখন আমরা একটা কনসেনসাসে আসবো তখন ওখানে গেলে জিনিসটা অনেক সুন্দর হবে ওখানে গিয়ে আমরা এক একজন এক এক কথা বলবো এটা খুব একটা শোভন হবে না আমি সেই জন্য বলেছি ওখানে যাব এবং ওখানে কোন দিন যাবো উনি যেটা বলছেন ডেট ফিক্স করা আছে সেটা 16 তারিখ হবে যাই হোক ওনারা রাখবেন আমরা এর মধ্যে এটা ঠিক করে নেই আমরা কে কাকে কি বলছি এগুলি সব ফরগেট এভরিথিং আর এখানে আমরা যেটা কথা বলছি বৈধ বৈধ এগুলি এখানে তোলার কোনো কাজে আসবে না এগুলি বলে এটা তো সমস্যা বাড়ানোর কথা বলতেছে আমাদের যা কিছু হয়েছে আগে ফরগেট এভরিথিং যাই হয়েছে ভুলে করি শুদ্ধ করি এ ব্লকে করুক বি ব্লকে করুক যেখানে করুক এগুলো বাদ দেন এখন থেকে যদি আমরা আল্লাহর রাস্তায় বসি সমাধান হবে না এটা ইম্পসিবল আল্লাহ তাআলা এটা সমাধান করবে না এটা নেক্সট টু ইম্পসিবল যে কোনো লোক যদি এটা নিয়ে অন্য একটা খারাপ ধারণা নিয়ে আল্লাহ কোন মনে এখানে বদলাই দেবে যদি এখানে আমরা বসি ওর মনে আল্লাহ তাআলা এখানে বদলাই দেবে কাজে এটা নিয়ে কোনো আফসোস করার কিছু না যেটা হবে না এটা অবশ্যই সমাধান হবে আমরা সিরিজে যাওয়ার আগে গ্রাউন্ড ওয়ার্ক করে গেলে ওখানে ওনাদের সামনে এইসব নিয়ে বেশি কথাবার্তা ভালো দরকার পড়বে না সেটা বলছি আর কি আপনারা যদি এই 6 জনে মিলে যদি আর কাউকে ডাকতে চান আরো 2 জন দেন যদি আপনারা এগ্রি করেন তাহলে আপনাদের হয়তো আলোচনাতে সুবিধা হবে আমি অনুগ্রহ করবো আগে এই জিনিসটা আমরা যেন শেষ করে ফেলি এই বিষয়টা যেন আমরা এগ্রি করি যে আমরা 2 জন সভাপতি সেক্রেটারি বি ব্লকের এবং এ ব্লকের সভাপতি সেক্রেটারি আর আমাদের মসজিদের বি ব্লকের সেক্রেটারি সভাপতি সাহেব আমাদের মধ্যে উনি আমেরিকা আছেন মসজিদের কমিটির যখন সভাপতি বসবেন অসুবিধা নেই আপনারা 2-1 জন আরো কপ করে নেন আপনাদের যে সবাই মনে করেন যে আরো 2-3 জন নেবেন এর বাইরে 2 জন নিয়ে আপনারা বসেন কেন সমাধান হবে না এটা কি সম্ভব একটা মসজিদ বা সমাধান হবে না এটা আপনারা কি এগ্রি করেন কিনা বললে সিডিএতে 16 তারিখে কয় তারিখ ডাকছে ওখানে যাব তার আগেই একটা টাইম লাইন যে আমরা আগামী 2-3 দিনের মধ্যে একবার বলবো তার 2 দিনের মধ্যে একবার বলবো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য প্রবলেম এজেন্ডা হবে যে আমাদের এই যে ফরমেশন অফ দি এক্সিকিউটিভ কমিটি আমরা যেটা করছি মসজিদ কমিটি এবং এইটা আমরা কি রেজিস্ট্রেশন নেব কি নেব না সিডিএ থেকে যদি আমরা সবাই মিলে এক কথায় আসি তাহলে একজন বলবে যে আমাকে রেজিস্ট্রেশন দেন আমি বলবো রেজিস্ট্রেশন আপনি যাই বলবেন রেজিস্ট্রেশন উনি রেজিস্ট্রেশন একজনকে দিয়েছেন এরপরে অনেক সিদ্ধান্ত বদলাইছে অনেকগুলি মিটিংয়ে আমি যে একটা বলছি আমি কিন্তু মিথ্যা কথা বলিনি আমি অর্ধেক সত্য বলছি আপনি যে বাকি অর্ধেক বলছেন প্রথম আমারটা অর্ধেক দিয়ে উনি একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন পরে যাই আপনি আবার অন্য অর্ধেক যেটা আপনারটা বলছেন উনি আবার সিদ্ধান্ত বদলাই ফেলছেন দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং এখন দেখেন এটা অনেকদিন থেকে চলতেছে একজন কি এক সময় এক কথা বলছে সিডিএর আমাদের এটা ছাড়া আর কোনো কাজ নেই এটা তো হইতে পারে না যে যখন যাচ্ছে তারটা করতেছে ওই জন্য বলেছিল যে না সিডিএ আমরা এক হয়ে সিডিএতে গেলে একবারে সমাধান হয়ে যাবে ওই জন্য সিডিএ কে বলেছি যে আমার বক্তব্য এটা আমার ব্যক্তিগত মত বলছি যে এইটার
আমাদেরকে রেজিস্ট্রেশন ছিল না দিলে তাতে কি আসে যায় আমাকে আমরা কি এটা বিক্রি করতে যাবো এ ব্লক বি ব্লক দাঁড়িয়ে যাও ওই কমার্শিয়ালি কাজে এটা রেজিস্ট্রেশন নিয়ে কি করবে এটা সিডিএ দিতে থাক সিডিএ এক বিল্ডিং করো তুমি পয়সা দিয়ে করো বা আমরা চাঁদা তুলি করি পারমিশন তুমি দাও টেবল চেয়ার দিয়ে দেবে এবং আরেকটা বলছি যে ওনারা যেটা করেন কল্যাণ সমিতিকে দেওয়া এটা অবশ্যই সঠিক না ওটা মসজিদ কমিটি আবার দেওয়া যায় কেন কল্যাণ সমিতিতে অনেক অমুসলিম সদস্য থাকে কাজে সেখানে এইরকম একটা প্রতিষ্ঠান যাদের বিভিন্ন রকম লোক আছে সেখানে মসজিদ কমিটির পরিচালনার জন্য দেওয়া ওখানে সমিতির টাকা আসতে পারে এখানকার টাকা ওখানে যেতে পারে না না এটা আমরা করছি আমি তো অন্যান্য জায়গায় যেখানে দিয়েছে সেটাও ভুল করেছে আমরা ভারতে যে ওয়াক্ফ কমিশন মধ্যে ইয়ে ঢুকাইছে এই যে অমুসলিম ঢুকাইছে সেটা নিয়ে এখন সমস্যা হচ্ছে আমি এখানে যে একটা মন্দির করে মন্দিরের মধ্যে দিয়ে বলে যে আমি একজন মুসলমানকে এখানে কমিটি করে দিল এটা তো সঠিক না আমি তো তাদের কিছু জানি না কাজে এইটা আমরা সবাই যদি একমত হই এটা মানে একটা সমাধান করার জন্য উইদাউট এনি প্রিজুডিস or without any anything else in our mind শুধু এটার জন্য করলে এটা অবশ্যই সমাধান হবে এটা সমাধান না হওয়ার কিছু নেই আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে এটা এক বছরে সমাধান হয়ে যাবে আমাদের একটা বললাম একটা গাইডলাইন আছে এটার বেসিসে বসেন যাই হোক একটা কিছু করে ফেলেন দুই একজন ওখান থেকে এসে একজন কম আসলো ওটা খুব বেশি নামাজের সব কম বেশি হবে না আমাদের এখানে আমরা নামাজ পড়ি ও কমিটি উনি সভাপতি হলে সব বেশি হবে উনি হলে সব হবে না এরকম কোনো বিষয় নাই আর মসজিদ এটা ওয়াক্ফ হোক সিডিএফ থাক সরকারের থাক সবার মিলিয়ে এখানে থাক এটা তো নামাজ হবে নামাজ না হওয়ার কোনো কারণ নেই যেহেতু এটিকে বলতেছি ওটা নামাজ হবে তবে না না কোন জায়গায় নামাজ হবে না যখন আমরা এটা নিয়ে ঠেলাঠেলি করতেছি তখন এইটা হ্যালো আমি এখানে যাচ্ছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সময় খুব সম্পৃক্ত এভাবে কথা বলতে গেলে আমরা আমাদের এজেন্ডাগুলো শেষ করতে পারবো না আপনারা এটা এগ্রি করেন একটা তারিখ করেন এখানে আপনারা যদি এগ্রি করেন এই 6 জন প্রয়োজন হলো আর 2 একজন সবাই মিলে সবার কাছে গ্রহণযোগ্য দরকারে আর 2 একজনকে ডেকে নেন আপনারা যাদেরকে মনে করেন সমাধান করতে পারবে আইন কানুন বুঝবে বা কিছু করে ওনাদের